আমার আজকের ক্লাস তোমরা যারা এনএপি কোর্সে মেজর বাংলা এবং মাইনর বাংলা নিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছো তাদের সবার জন্য আমি আজকে পড়াবো তোমাদের মনসামঙ্গল কাব্যের একজন কবি বিপ্রদাস পিপ্লাই সম্পর্কে আমি তোমাদের সামনে আজকের ক্লাসে আলোচনা করব। আমি মনসামঙ্গল কাব্যের কবি যে বিপ্রদাস পিপ্লাই তার যে কাব্য সেই কাব্যের বা পুঁথির যে মূল বিষয়বস্তু সে সম্পর্কে আলোচনা করব এবং তার পাশাপাশি আমি কবি প্রতিভা সম্পর্কেও আলোচনা করব। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। বিপ্রদাস পিপ্লাই বা মতান্তরে কেউ কেউ বলেন বিপ্রদাস পিপিলাই, তো যাই হোক দুটাই শুদ্ধ ধরে নিয়ে আমরা আজকের ক্লাসে যাচ্ছি। এই মনসামঙ্গলের কবি বিপ্রদাস পিপ্লাই বা বিপ্রদাস পিপিলাই তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কবি। তিনি অধুনা মানে এখনকার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বাদুরিয়া বাটা গ্রামের বাসিন্দা মুকুন্দ পিপ্লাইয়ের পুত্র ছিলেন। বিপ্রদাস মনসা পাঁচালীর সবচেয়ে পুরনো কবি। মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র তার কাব্যেই পাওয়া যায়। গৌড়ের রাজা হোসেন শাহের সময়ে ১৪৯৫-৯৬ সালে এই মনসা বিজয় কাব্যটি রচিত হয়। আদি মধ্যযুগের মনসামঙ্গলের ইতিহাসে বিপ্রদাস পিপ্লাই, যেটা আমি আগেও বলেছি, অন্যতম প্রাচীন কবি। তার কাব্যের নাম মনসা বিজয়। তিনি বিজয়গুপ্তের সমসাময়িক কবি। বিজয়গুপ্ত ছিলেন মনসামঙ্গলের আরেকজন কবি, তার সমসাময়িক কবি ছিলেন বিপ্রদাস পিপ্লাই বা বিপ্রদাস পিপিলাই। কবির কাব্য অখণ্ডিত ও বিচ্ছিন্ন রূপে পাওয়া গেছে। কবির আত্মবিবরণী থেকে জানা যায় তার পিতা মুকুন্দ পণ্ডিত। তার রচনাকাল সম্পর্কিত নিম্নের বলা যেতে পারে, তার যে রচনা তিনি যে সময় কাব্যটি করেছিলেন সেই সময়ে তার কাব্যের মধ্যে বা গ্রন্থের মধ্যে একটি পদ পাওয়া গেছে, সেই পয়ার বলতে পারি আমরা সেখানে আমরা তার আত্মপরিচয় বা আত্মবিবরণী পাব। সিন্ধু ইন্দু বেদ মহি শখ পরিমাণ, নৃপতি হোসেন শাহ গৌড়ের সুলতান। হেনকালে রচিল পদ্মার ব্রত গীত, শুনিয়া বিবিধ লোক পরম পীড়িত। কাজেই হোসেন শাহের সময় আমরা বুঝতে পারছি যে সেই সময় তিনি তার কাব্য রচনা করেছিলেন। বিপ্রদাস পিপ্লাই ছিলেন সর্পদেবী মনসার মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারার অন্যতম প্রধান কবি। অর্থাৎ কি, বিপ্রদাস পিপ্লাই তার মনসামঙ্গল কাব্যটি রচনা করেছিলেন দেবী মনসার মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে। তার কাব্যের ৩টি পুঁথি আবিষ্কৃত হয়েছে বা 3টি বই পাওয়া গেছে। ১৮৯৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী তখন পর্যন্ত আবিষ্কৃত 2টি পুঁথির উপর হরপ্রসাদ শাস্ত্রী তার ১৮৯৭ সাল পর্যন্ত যে 2টি পুঁথি মানে বিপ্রদাস পিপ্লাইয়ের মোট 3টি পুঁথি পাওয়া গেছে, এর মধ্যে তখন পর্যন্ত 2টি পুঁথি পাওয়া গেছিল। সেই পুঁথি দুটির উপর ভিত্তি করে তার কাব্যের একটি অসমাপ্ত সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। ১৯৫৩ সালে ভাষাতাত্ত্বিক সুকুমার সেন বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় নামে তার কাব্যের একটি সম্পূর্ণ সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। এই সংস্করণটি এশিয়াটিক সোসাইটির বিবলিওথেকা ইন্ডিকা গ্রন্থমালার অন্তর্গত ছিল। এই সংস্করণটি প্রস্তুত করা হয় তার যে পাওয়া যায় যে 3টি বই বা পুঁথি তার ভিত্তিতেই। এই পুঁথিগুলি থেকে গ্রন্থ রচনার যে তারিখটি পাওয়া যায় সেটি হলো ১৪১৭ শকাব্দ অর্থাৎ ১৪৯৫-৯৬ খ্রিস্টাব্দ।
বরিশালের বিজয়গুপ্ত, যেটা আমি আগেও বলেছি, তিনিও মনসামঙ্গল লিখেছিলেন। সেই বিজয়গুপ্ত বরিশালের কবি ছিলেন, তিনিও কিন্তু একই সময় তার মনসামঙ্গল কাব্যটি রচনা করেছিলেন। আমি আগেও বলেছি যে বিজয়গুপ্তের সমসাময়িক কবি ছিলেন বিপ্রদাস পিপলাই। বিপ্রদাস পিপলাইয়ের কাব্য দুটি খণ্ডে বিভক্ত। দুটি খণ্ড কি কি? একটা হচ্ছে দেবখণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে তোমাদের বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় যে পুঁথিটি রয়েছে, মনসা মঙ্গল, তার যে রচিত কাব্যটি রয়েছে, তার কাব্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তারপর আমি কবি প্রতিভা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দুটি খণ্ড পাচ্ছি বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের। একটি হচ্ছে দেবখণ্ড। প্রথমে আমি দেবখণ্ডের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ধর্মের আদেশে কালিদহে পদ্মফুল তুলবার সময়ে পদ্ম পাতায় শিবের বীর্যপাত ঘটে। বীর্য বিন্দু জলে পড়লে নাগরাজ বাসুকীর মাতা তা থেকে পুতুল বানিয়ে জীবন্যাস করেন। জন্ম হয় পদ্মাবতীর। বাসুকী এই মেয়েটিকে নাগেদের বিষ ভাণ্ডারের অধীশ্বরী করে দেন। শিবের মানস কর্মের জন্য জন্ম হওয়ায় শিব কন্যার নাম রাখেন মনসা। ব্রহ্মজ্ঞান দান করে শিব মনসাকে ঘরে নিয়ে এলে শিব পত্নী চণ্ডী তাকে সতীন ভেবে ভুল করেন এবং কুশের বাণ দিয়ে মনসার এক চোখ কানা করে দেন। এবং কুশের বাণ দিয়ে এক চোখ কানা করে দিয়েছিলেন বলে তাকে চন্দ্রধর বা চাঁদ তাকে কানি বলে ডাকতেন বা বলতেন, কানি। মনসা বিষ ছুঁড়ে চণ্ডীকে মেরে ফেলেন, কিন্তু সবার অনুরোধে আবার তিনি মনসা চণ্ডীর প্রাণ ফিরিয়ে দেন। রাগে তিনি চণ্ডীকে মেরে ফেলেছিলেন। চণ্ডীর রুষ থেকে বাঁচার জন্য এখানে আমরা দেখব, যেটা বলছিলাম, চণ্ডীর রোষ থেকে মনসাকে বাঁচাতে শিব তাকে সিজুয়া পর্বতে কন্যা নেতার কাছে রেখে এলেন। সমুদ্র মন্থনকালে উত্থিত বিষ শিব পান করে মৃতবৎ হয়ে পড়লে চণ্ডীর অনুরোধে মনসা শিবের বিষ হরণ করলেন। এখন থেকে মনসা দেব সমাজে সম্মানের স্থান পেলেন। মনসার বিয়ে হলো জগৎকারু মুনির সাথে। তাদের পুত্র হলো আস্তিক। বণিক খণ্ডের বিষয়বস্তু এবার আমরা দেখব। দেবখণ্ডের বিষয়বস্তু আমরা এতক্ষণ শুনলাম, এবার আসছি বণিক খণ্ডের বিষয়বস্তুতে। চম্পকনগরের অধীশ্বর বণিক চাঁদ সদাগর। শিবের মহাভক্ত চাঁদ শিবের থেকে মহাজ্ঞান লাভ করেছেন। মানুষের পূজা ছাড়া দেবত্ব অর্জন সম্ভব নয়, তাই মনসা চাঁদের কাছে পূজা চাইলেন। শিব ভিন্ন বা শিব ছাড়া অন্য কাউকে পূজা করতে চাঁদ প্রত্যাখ্যান করলেন। তিনি শিব ভক্ত, শিবের ভক্ত তিনি, কাজে তিনি শুধু শিবকেই পূজা করবেন। এমনকি পত্নী সনকার মনসার ঘটে তিনি হেতাল দণ্ডের বাড়ি মারেন। পরিণামে মনসা কৌশলে চাঁদের মহাজ্ঞান, যেটা শিবের কাছ থেকে চাঁদ পেয়েছিলেন, সেই মহাজ্ঞান হরণ করেন এবং 6 পুত্রকে বিষ দিয়ে হত্যা করেন। তারপর সমুদ্র পথে চাঁদের বাণিজ্য তরী সপ্ত ডিঙ্গা মধুকর ডুবিয়ে চাঁদকে সর্বশান্ত করে ফেলেন। চাঁদ কোনো রকমে প্রাণ রক্ষা করেন। মনসা ছলনা করে স্বর্গের নর্তক দম্পতি অনিরুদ্ধ এবং উষাকে মরতে পাঠালেন। অনিরুদ্ধ চাঁদের ঘরে জন্মালো লক্ষিন্দর রূপে, আর উজানি শহরে সাধু বণিকের ঘরে বেহুলা রূপে উষা জন্ম নিল। বহুকাল পরে চাঁদ সহায় সম্বলহীন ভাবে চম্পকনগরে ফিরে এলো। কবি লিখেছেন, উন্মত্ত পাগল বেশে করিল গমন। কে গমন করলো? চাঁদ।
শেষ পর্যন্ত পিতা পুত্রের মিলন ঘটল। বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিয়ে স্থির হলো। মনসা বৃদ্ধাবেশে এসে ছল করে বেহুলাকে অভিশাপ দিল, বিভা রাতে খাইবা ভাতার। সাতালি পর্বতে লোহার বাসর ঘর বানানো হলো, কিন্তু গোপনে মনসা নির্দেশে একটি ছিদ্র রাখা হলো। ছিদ্রপথে কালনাগিনী ঢুকে লক্ষিন্দরকে দংশন করল। বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে কলার মাঞ্জসে ভেসে পাড়ি দিল মনসার উদ্দেশ্যে। বহু পথ অতিক্রম করে অবশেষে নেতা ধোবানির সাহায্যে দেবপুরে পৌঁছে নাচের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে বেহুলা দেবতাদের তুষ্ট করল। তখন দেবতাদের আদেশে মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিল। বেহুলার সতীত্বের মহিমায় মুগ্ধ হয়ে অবশেষে চাঁদ মনসার পূজা দিল। মর্তবাসের মেয়াদ শেষ হতে বেহুলা লক্ষিন্দর অর্থাৎ অনিরুদ্ধ এবং উষা আবার ইন্দ্রসভায় ফিরে গেল। বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যের বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রাপথের বিস্তারিত বিবরণ। এই বিবরণ থেকে তৎকালীন সময়ের সপ্তগ্রাম এবং হুগলি সরস্বতী নদীর যে নিম্ন অববাহিকা রয়েছে তার একটা স্পষ্ট চিত্র আমরা পাই। খড়দহ, চুচুড়া, কলকাতা, দেগঙ্গা, কুন্নগর, নৈহাটি প্রভৃতি নদী বন্দরের নাম তার কাব্যে উল্লেখিত হয়েছে। বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গল্প বৈচিত্র্য। মনসা প্রসঙ্গীয় অসংখ্য গল্প উপাখ্যান এই কাব্যের মধ্যে একত্রে সংগৃহীত হয়েছে। কবির কাব্যে রচনার ব্যাপ্তি ও স্বাদ বৈচিত্র্য রয়েছে। তার কাব্যে হাস্যতরল বর্ণনা নেই। বেহুলা, সনকা, চাঁদ সদাগর ইত্যাদি চরিত্রগুলি সুঅঙ্কিত হয়েছে। তার চিত্রাঙ্কন অত্যন্ত বাস্তবসম্মত। তবে এটা ঠিক, বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যের যে কাব্যগুণ, সে কাব্যগুণের বিশেষ সমৃদ্ধির দাবি কিন্তু আমরা করতে পারি না।